আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছি। আমরা কন্ট্রাক্ট বা চুক্তি এই কথাটার সাথে প্রায় প্রত্যেককেই কোনো না কোনো ভাবে সম্পর্কিত বা জড়িত বলি, বা এই বিষয়টাকে আমরা অনেকেই জানি। আমরা নিত্য নতুন প্রত্যেক দিনই ধরতে গেলে চুক্তি করে থাকি, এগ্রিমেন্ট করে থাকি, রাইট? সেখানে আমরা হয় সাদা কাগজে সাইন করে থাকি, সেটা অনেকে সেখানে সাক্ষ্যের প্রয়োজন হতে পারে বা হতে নাও পারে, বা সেখানে রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে কি না, এই বিষয়গুলো মূলত কন্ট্রাক্টে আলোচনা করা হয়। আজকে আমরা কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, অর্থাৎ চুক্তি আইন 1872। The law of contract in Bangladesh is contained in the Contract Act 1872, অর্থাৎ চুক্তি আইন 1872-এর মধ্যে কন্ট্রাক্ট আইন যে বাংলাদেশে রয়েছে তা আলোচনা করা হয়েছে। অর্থাৎ মূলত আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872টাকেই কন্ট্রাক্ট ল অফ কন্ট্রাক্ট হিসেবে জানি। এখন যদি আসি, হোয়াট ইজ কন্ট্রাক্ট, অর্থাৎ কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি? The issue contract is regulated by the Contract Act 1872, যেটা আমি আগেই বলে এসেছি। The word contract has been derived from the Latin term contractum, the lexical meaning of which is uniting, অর্থাৎ ঐক্যবদ্ধ। ইউনিটিং মিনিং হচ্ছে ঐক্যবদ্ধ। তাহলে কন্ট্রাক্ট যে আমরা ইংরেজি শব্দটা পাই বা ওয়ার্ডটা পাই, তার ল্যাটিন টার্ম হচ্ছে কন্ট্রাক্টাম, যাকে লেক্সিক্যাল মিনিং এ আমরা পাই ইউনিটি। ওকে, অ্যাকর্ডিং টু সেকশন 2H অফ দি কন্ট্রাক্ট অ্যাক্ট, আমরা বলতে পারি যে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট, অর্থাৎ একটা এগ্রিমেন্ট যখনই ল দ্বারা এনফোর্সেবল হবে তখনই সেটা কন্ট্রাক্ট হয়ে যাবে। সহজ কথায় আনসার। এ কন্ট্রাক্ট therefore is an agreement, the object of which is to create a legal obligation that is a duty enforceable by law. অর্থাৎ আগেই বললাম, একটা এগ্রিমেন্ট যখন ল দ্বারা এনফোর্সেবল হবে, যেখানে লিগ্যাল অব্লিগেশন থাকবে, সেই এগ্রিমেন্টে কি হয়ে যাবে? তখন কন্ট্রাক্ট হয়ে যাবে। এইখানে আমি একটা এব্রিভিয়েশন দিচ্ছি, I.E. এটাকে বলে ইড এস্ট, অর্থাৎ ইংরেজিতে সেটা হয়ে যায় দ্যাট ইজ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম একটা কন্ট্রাক্ট হতে হলে দুইটা বিষয় প্রয়োজন, একটা হচ্ছে অ্যান এগ্রিমেন্ট প্রয়োজন হবে, আর সেকেন্ড বিষয় যেটা সেটা হচ্ছে এনফোর্সেবিলিটি বাই ল, অর্থাৎ লিগ্যাল অব্লিগেশন লাগবে। এখন আমরা দেখি কন্ট্রাক্ট আসার ক্ষেত্রে আমাদের যে ধাপগুলো পার হয়ে আসতে হয়। প্রথমত যেটা, সেটা হচ্ছে একটা অফার থাকতে হবে। আমরা তো জানি এক পক্ষ কখনো, একজন ব্যক্তি কখনো কন্ট্রাক্ট করতে পারে না। চুক্তি করতে হলে অবশ্যই একের অধিক থাকতে হয়, তাই তো? দুই বা ততোধিক ব্যক্তি থাকা লাগে বা পার্টি থাকা লাগে। সেই ক্ষেত্রে এক পক্ষ অফার দিবে বা প্রপোজাল দিবে, আরেক পক্ষ সেটা কি করবে? অ্যাকসেপ্ট করবে। তাহলে অফার আর অ্যাকসেপ্টেন্স যখন হয়ে যাবে, তখন বিষয়টা হয়ে যাবে প্রমিস। বিষয়টা কি হয়ে যাবে? প্রমিস। প্রমিস হয়ে গেল। এখন এই প্রমিসের সাথে যখন কনসিডারেশন চলে আসবে, তখন সেই বিষয়টা হয়ে যাবে এগ্রিমেন্ট। অর্থাৎ আমরা এগ্রিমেন্ট বুঝতে পারলাম কি, যখন অফার এবং অ্যাকসেপ্টেন্সের সাথে কনসিডারেশনও চলে আসবে, তখন সেটা কি হয়ে যাবে? এগ্রিমেন্ট। কিন্তু এই এগ্রিমেন্টের সাথে যদি এনফোর্সেবিলিটি বাই ল চলে আসে, তখন সেটা হয়ে যাবে কন্ট্রাক্ট। আর যদি এনফোর্সেবিলিটি বাই ল না থাকে বা ক্রিয়েট না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই এগ্রিমেন্টটা এগ্রিমেন্টই থেকে যাবে, কন্ট্রাক্ট হবে না। আমরা দেখি অ্যান এগ্রিমেন্ট। অ্যান এগ্রিমেন্ট therefore comes into existence only when one party makes a proposal or offer to the other party. আমরা আগে দেখলাম যে এক পক্ষ কি করে? অফার দেয় বা প্রপোজাল দেয়, and that other party signifies his assent.
id est gives his acceptance thereto, অর্থাৎ সেই আগের বিষয়টা কিন্তু চলে আসলো যে এক পক্ষ অফার দেব, আরেক পক্ষ কি করবে, অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ অ্যাকসেপ্ট করবে। এক পক্ষ অফার দেবে, আরেক পক্ষ অ্যাকসেপ্ট করবে, এবং সেখানে যখন কনসিডারেশন চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে, এগ্রিমেন্ট হয়ে যাবে। অ্যাজ পার সেকশন 2E, এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিসেস, অর্থাৎ প্রমিসও হতে পারে, সেট অফ প্রমিসেসও হতে পারে, ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট, অর্থাৎ অফার এবং অ্যাকসেপ্টেন্স মিলে হলো প্রমিস। এখন প্রমিস একটাও হতে পারে, একের অধিকও হতে পারে। এই প্রমিস বা প্রমিসেস যখন কনসিডারেশনের সাথে যুক্ত হয়ে যাবে বা সেখানে যখন কনসিডারেশন চলে আসবে তখন সেই প্রমিসটা কি হয়ে যাবে, এগ্রিমেন্ট হয়ে যাবে। একটা এগ্রিমেন্টে মূলত এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। দেয়ার আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে thus it is clear from this definition that a promise along with consideration is an agreement, যেটা আমি আগেই বললাম। এখন আসি মূল বিষয়ে। there must be two or more persons, যেটা আগেও বলে এসেছি যে এক পক্ষে কখনো চুক্তি হয় না, দুই বা তার চাইতে বেশি ব্যক্তি বা পার্টি দরকার হয়, তাই তো? তাহলে there must be two or more persons to make an agreement, এগ্রিমেন্ট হতে হলে দুই বা ততোধিক ব্যক্তির প্রয়োজন হয়, বিকজ one person cannot enter into an agreement with himself, অর্থাৎ একজন ব্যক্তি কখনোই কি পারে না, কোনো এগ্রিমেন্টে প্রবেশ করতে পারে না। both the parties to an agreement must agree about the subject matter of the agreement in the same sense and at the same time, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে একজন পার্টির সেন্স নিয়ে যে সেন্স আছে আরেকজন পার্টির সেন্স নাই, একজন পার্টি যে বিষয়টা নিয়ে আমরা এগ্রিমেন্ট করছি একজন পার্টি সেই বিষয়টা জানে আরেকজন পার্টি জানে না, একজন এগ্রি করলো আরেকজন এগ্রি করলো না, তাহলে কি এগ্রিমেন্ট হবে, হবে না। এক্ষেত্রে কি লাগবে, বোথ পার্টির এগ্রি হতে হবে কোন বিষয়ে, সাবজেক্ট ম্যাটার নিয়ে, অর্থাৎ বিষয়বস্তু নিয়ে এগ্রি হতে হবে যে আমরা এই বিষয়টা নিয়ে এগ্রিমেন্ট করছি, দুই পক্ষই রাজি থাকতে হবে, এবং তাদের কি থাকতে হবে, সেন্স থাকতে হবে ইন দা সেম টাইম, ওই একই সময়। এই গেল আমাদের এগ্রিমেন্ট। আর কন্ট্রাক্ট হওয়ার জন্য অবশ্যই আরেকটা বিষয় আমরা দেখেছি যে ইনফোর্সেবিলিটি বাই ল লাগে, অর্থাৎ লিগ্যাল অব্লিগেশন লাগবে। An agreement to become a contract must give rise to a legal obligation. It is a duty enforceable by law. আগেই বলে এসেছি যে এগ্রিমেন্টের সাথে যখন লিগ্যাল অব্লিগেশন চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে, কন্ট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে? If an agreement is incapable of creating a duty enforceable by law, it is not a contract. তাহলে যদি এগ্রিমেন্টের সাথে এনফোর্সেবল বাই ল অর্থাৎ লিগ্যাল অব্লিগেশন তৈরি হতে না পারে বা সেখানে যদি কোনো লিগ্যাল অব্লিগেশন না থাকে তখন সেই এগ্রিমেন্টটা এগ্রিমেন্ট থেকে যাবে, সেটার কি হবে না, কন্ট্রাক্ট হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা অনেক সময় এক্সামেও চলে আসে বা আমাদের বোঝার সুবিধার্থে এই লাইনটা মনে রাখলেই আমরা বুঝতে পারবো যে এগ্রিমেন্ট ইজ আ ওয়াইডার টার্ম দেন কন্ট্রাক্ট, whereas all contracts are agreement, আমরা কিন্তু বলছি প্রত্যেকটা কন্ট্রাক্টই কি এগ্রিমেন্ট, বাট all agreements are not contract, কিন্তু সকল এগ্রিমেন্ট কি না, কন্ট্রাক্ট না। কারণ কি, এগ্রিমেন্ট আমরা জানি হলো প্রপোজালের সাথে যখন হচ্ছে কনসিডারেশন হলো তখন এগ্রিমেন্ট হয়ে গেল, এগ্রিমেন্ট থাকলো, এগ্রিমেন্টের সাথে যদি এনফোর্সেবিলিটি বাই ল আসে তাহলে কন্ট্রাক্ট হবে, কিন্তু যদি এনফোর্সেবিলিটি বাই ল না আসে তাহলে কিন্তু কন্ট্রাক্ট হবে না। কন্ট্রাক্ট হতে হলে এগ্রিমেন্ট থেকেই কিন্তু কন্ট্রাক্ট আসে, তাহলে অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টস, কিন্তু সকল এগ্রিমেন্ট কি কন্ট্রাক্ট হতে পারে, পারে না, কারণ সে যদি এনফোর্সেবিলিটি বাই ল থাকে তাহলেই পারবে, না থাকলে কন্ট্রাক্ট হতে পারবে না। এখন আসি কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টকে একসাথে পড়ার ক্ষেত্রে আমরা ডিফারেন্সেস করে পড়তে পারি। যেমন আমি এখানে কয়েকটা বিষয়ের উপর ভাগ করেছি কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টের, যেমন সেকশনের উপর, ডেফিনেশনের উপর, ইনফোর্সেবিলিটির উপরে,
ইন্টার রিলেশনশিপের উপরে স্কোপ ব্যাপ্তি, এটা কতটুকু ব্যাপ্তি হতে পারে, ভ্যালিডিটির উপরে, লিগ্যাল অব্লিগেশনের উপরে পার্থক্য করেছে। এখানে আমরা পার্থক্য করে পড়তে পারি বা কন্ট্রাক্টের বৈশিষ্ট্য পড়তে পারি, এগ্রিমেন্টের বৈশিষ্ট্য পড়তে পারি। দেখা যায় সেকশনের ক্ষেত্রে বলা হয়েছে যে কন্ট্রাক্ট সেকশন 2 এর এইচে বলা আছে, আর এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে সেকশন 2 এর ইতে। কোথায়? কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর। এখন আসছি ডেফিনেশন বা সংজ্ঞার ক্ষেত্রে। আ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। আমরা আগে দেখে এসেছি যে এগ্রিমেন্ট যেটা এনফোর্সেবল বাই ল সেটাই কি কন্ট্রাক্ট। আর এগ্রিমেন্টের ক্ষেত্রে কি সংজ্ঞা আসে সেটা দেখি। এভরি প্রমিস অর এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট, যেটা আমরা আগেও দেখে আসলাম যে প্রমিস আর অ্যাকসেপ্টেন্স যখন অফার এন্ড অ্যাকসেপ্টেন্স যখন হয়ে যাবে তখন হয়ে যাবে প্রমিস, আর প্রমিসের সাথে যখন কনসিডারেশন চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে? এগ্রিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, ইনফোর্সেবিলিটি। কন্ট্রাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে এভরি কন্ট্রাক্ট ইজ ইনফোর্সেবল, অর্থাৎ আইন দ্বারা প্রয়োগযোগ্য, তাই তো? আর এগ্রিমেন্টের ক্ষেত্রে বলা হয় এভরি এগ্রিমেন্ট ইজ নট এনফোর্সেবল, অর্থাৎ আমরা তো আগেই দেখেছি যে এগ্রিমেন্টের সাথে এনফোর্সেবল বাই ল হতেও পারে, নাও হতে পারে, তাই তো? ওকে। ইন্টার রিলেশনশিপ, এক্ষেত্রে আ কন্ট্রাক্ট ইনক্লুডস অ্যান এগ্রিমেন্ট। ওই যে আমরা একটু আগে যেটা দেখে আসলাম যে সকল কন্ট্রাক্টে কিন্তু এগ্রিমেন্ট, আর এখানে কি বলেছে? অ্যান এগ্রিমেন্ট ডাজ নট ইনক্লুড আ কন্ট্রাক্ট, অর্থাৎ সবসময় কি করে না, এগ্রিমেন্ট কন্ট্রাক্টকে ইনক্লুড করে না। স্কোপ বা ব্যাপ্তি, দ্য স্কোপ অফ কন্ট্রাক্ট ইজ লিমিটেড অ্যাজ ইট ইনক্লুডস অনলি কমার্শিয়াল এগ্রিমেন্ট। আচ্ছা, কন্ট্রাক্ট হতে হলে অবশ্যই কমার্শিয়াল এগ্রিমেন্ট হতে হবে। আর এগ্রিমেন্টের ক্ষেত্রে বলা হয় যে ইটস স্কোপ ইজ রিলেটিভলি ওয়াইডার, কন্ট্রাক্টের তুলনায় এগ্রিমেন্টের যে ব্যাপ্তি তা অনেক বড়, অ্যাজ ইট ইনক্লুডস বোথ সোশ্যাল এগ্রিমেন্ট এন্ড কমার্শিয়াল এগ্রিমেন্ট, অর্থাৎ এগ্রিমেন্ট সোশ্যাল এগ্রিমেন্টও হতে পারে, কমার্শিয়াল এগ্রিমেন্টও হতে পারে, কিন্তু কন্ট্রাক্ট হওয়ার জন্য এগ্রিমেন্ট হতে হবে অবশ্যই কমার্শিয়াল। ভ্যালিডিটির ক্ষেত্রে কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টের আমরা পার্থক্য দেখি। কন্ট্রাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে অনলি লিগ্যাল এগ্রিমেন্টস আর কল্ড কন্ট্রাক্ট। আমরা যে আগেই দেখলাম যে এগ্রিমেন্টের সাথে যখন এনফোর্সেবিলিটি বাই ল আসবে বা লিগ্যাল বিষয়টা চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে? কন্ট্রাক্ট। আর অ্যান এগ্রিমেন্ট মে বি বোথ লিগ্যালও হতে পারে, ইললিগ্যালও হতে পারে, অর্থাৎ এনফোর্সেবিলিটি বাই ল থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে। লিগ্যাল অব্লিগেশন, ওই ঘুরে ফিরে সেই একই কথা। এভরি কন্ট্রাক্ট কন্টেন্স আ লিগ্যাল অব্লিগেশন, যেটা আগেই বলে আসলাম যে লিগ্যাল অব্লিগেশন থাকতে হবে। আর এগ্রিমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে ইট ইজ নট নেসেসারি ফর এভরি এগ্রিমেন্ট টু হ্যাভ লিগ্যাল অব্লিগেশন, যে নেসেসারি না, লিগ্যাল থাকতেও পারে, ইলিগ্যালও হতে পারে এগ্রিমেন্ট। ওকে, এখন আসি একটা ভ্যালিড কন্ট্রাক্ট হতে হলে অর্থাৎ বৈধ চুক্তি হতে হলে কি কি বিষয় খুবই প্রয়োজন, কি কি উপাদান অবশ্যই থাকতে হবে একটা কন্ট্রাক্টের মধ্যে, ঠিক আছে? দেখি প্রথমে কি থাকতে হবে। অবশ্যই অফার এবং অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, যেটা আমরা আগেই দেখে এসেছি। অফার এবং অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, সেটা যখন প্রপোজাল হয়ে যায়, প্রপোজালটা পরে কি হবে? কনসিডারেশনের সাথে যুক্ত হয়ে এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্ট যখন এনফোর্সেবিলিটি বাই ল এর সাথে যুক্ত হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? কন্ট্রাক্ট হয়ে যাবে। তার মানে কি, প্রথম সত্য অফার থাকতে হবে এবং অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। দেয়ার মাস্ট বি আ লফুল অফার। এখন অবৈধ বা বেআইনি কোনো অফার দিলাম, আমি মদ বিক্রি করব বা কারোর সাথে কাউকে একটা অফার দিলাম যে আমি অবৈধ অস্ত্র পাচার করব, হ্যাঁ, তার বিনিময়ে কিছু টাকা নেব, ঠিক আছে, সেও সেটা অ্যাকসেপ্ট করে নিল, তাহলে কি সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে? না, ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। তাহলে ভ্যালিড কন্ট্রাক্ট হতে হলে অবশ্যই লফুল অফার হতে হবে এবং লফুল কি হতে হবে? অ্যাকসেপ্টেন্স হতে হবে। There must be a lawful offer and a lawful acceptance of the offer, thus resulting is an agreement. Okay. সেকেন্ড বিষয়টা হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস।
অর্থাৎ আমি যখন একটা কন্ট্রাক্ট করব, সেটা ভ্যালিড কন্ট্রাক্ট করার জন্য অবশ্যই আমার ইন্টেনশনটা বা আমার সেন্সটা কোন জায়গায় থাকতে হবে, যে আমি একটা লিগ্যাল রিলেশন করব। ঠিক আছে, there must be an intention among the parties that the agreement should be attached by legal consequences and create legal obligation. আগে বললাম যে আমার যেই পার্টিদের মধ্যে এগ্রিমেন্টটা হচ্ছে, তাদের ইন্টেনশনটা এরকম থাকতে হবে যে সেখানে আমি কি তৈরি করছি, আইনি বিষয়বস্তু দিয়ে আমি কন্ট্রাক্টটা তৈরি করছি, লিগ্যাল অব্লিগেশন থাকতে হবে সেখানে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে agreements of a social or domestic nature do not contemplate legal relations, and as such they do not give rise to a contract. ওই যে আগেই বলে এসেছি যে কমার্শিয়াল হলেই কিন্তু কন্ট্রাক্ট হবে, ডোমেস্টিক বা সোশ্যাল হলে কিন্তু কি হবে না, কন্ট্রাক্ট হবে না। সেটাই বলছে যে এগ্রিমেন্টস অফ এ সোশ্যাল অর ডোমেস্টিক নেচার ডু নট কন্টেম্পলেট লিগ্যাল রিলেশনস। ঠিক আছে, যদি কমার্শিয়াল হয় তখনই কি হবে, এনফোর্সেবিলিটি বা ল আসবে, তখন সেটা কন্ট্রাক্ট হবে। আচ্ছা, পরের যে বিষয় সেটা হচ্ছে লফুল কনসিডারেশন। এখানে কনসিডারেশন বলতে আমরা কি বুঝছি? Consideration has been defined as the price paid by one party for the promise of the other. অর্থাৎ এক পার্টি আমাকে কিছু দেওয়ার প্রস্তাব করলো, তা আমি তার বিনিময়ে তাকে কি দিচ্ছি, বিনিময়। ঠিক আছে, এটাকে হচ্ছে কনসিডারেশন বলে। অর্থাৎ আমি একজন থেকে একটা দোকানদার থেকে আমি কলম কিনবো, তাহলে ওই দোকানদার আমাকে কলমটা অফার করলো, আমি তাকে কি অফার করলাম, তার বিনিময়ে টাকা অফার করলাম, মানি অফার করলাম, তাই তো? এই যে অফার হলো, অ্যাকসেপ্টেন্স হলো, তাই তো? সেখানে কনসিডারেশনের বিষয়টা আসলো, তাহলে একটা এগ্রিমেন্টের মতো হয়ে গেল। ওকে, এরপর আসি ক্যাপাসিটি অফ পার্টিস। দি পার্টিস টু অ্যান এগ্রিমেন্ট মাস্ট বি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, otherwise it cannot be enforced by a court of law. আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে? বিষয়টা হচ্ছে এরকম যে অবশ্যই কম্পিটেন্ট হতে হবে, অবশ্যই কম্পিটেন্ট হতে হবে। কম্পিটেন্ট যদি না হই, সেক্ষেত্রে আমি কি করতে পারবো না, উপযুক্ত যদি না হই, সেক্ষেত্রে আমি কন্ট্রাক্টে প্রবেশ করতে পারবো না। একটা কন্ট্রাক্টে প্রবেশ করতে হলে অবশ্যই উপযুক্ত হবে, কন্ট্রাক্টের উপযুক্ত হতে হবে। এখন একটা বাচ্চা কি কন্ট্রাক্টে প্রবেশ করতে পারবে, চুক্তি করতে পারবে? পারবে না। একটা পাগল কি বা মাতাল কি কন্ট্রাক্ট করতে পারবে? পারবে না, চুক্তি করতে পারবে না। অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে, লিগ্যাল এইজের হতে হবে, তাই তো? তাহলেই একটা কন্ট্রাক্টে সে প্রবেশ করতে পারবে। এটাই হচ্ছে ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট, ক্যাপাসিটি অফ পার্টিস। আচ্ছা, ফ্রি কনসেন্ট। Consent means that the parties must have agreed upon the same thing in the same sense. এটা কিন্তু আমরা তখন দেখে আসলাম যে একই বিষয়ে দুইজন ব্যক্তি কি সম্মতি প্রদান করা, যে দুইজন ব্যক্তি একই সময়ে একই বিষয়ে সম্মতি যখন দিবে, তখনই একটা কন্ট্রাক্টে আমি প্রবেশ করতে পারবো। এখন একজন এগ্রি হলো, আরেকজন সম্মতি দিল না, তখন কিন্তু এগ্রিমেন্টে প্রবেশ করা যাবে না বা কন্ট্রাক্টে প্রবেশ করা যাবে না। এখন আমি কিভাবে বুঝবো যে ফ্রি কনসেন্ট আছে, আর আমি কখন বুঝবো যে এখানে ফ্রি কনসেন্ট নাই? আমি যখন দেখবো যে কোয়ারশন হচ্ছে, আনডিউ ইনফ্লুয়েন্স হচ্ছে, ফ্রড হচ্ছে, মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে, মিস্টেক হচ্ছে একটা এগ্রিমেন্টে, তখন বুঝবো যে এখানে কি নেই, ফ্রি কনসেন্ট নেই। ওকে, এই যে কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, এই বিষয়গুলো যখন চলে আসবে এগ্রিমেন্টের মধ্যে, তখন এই এগ্রিমেন্টটা কি হবে, উড বি ভয়েডেবল, বাতিল যোগ্য হবে, এবং ক্যান নট এনফোর্সড বাই দ্য পার্টি, এবং পার্টিরা তা কি করতে পারবে না, এনফোর্স করতে পারবে না। আর লাস্টের যে বিষয়টা আসে সেটা হচ্ছে মিস্টেক, অর্থাৎ উভয় পার্টি দ্বারা যখন একটা এগ্রিমেন্টে বা একটা কন্ট্রাক্টে যখন একটা মিস্টেক হবে, তখন এই কন্ট্রাক্টটা কি হয়ে যাবে বা এগ্রিমেন্টটা কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, যখন বোথ পার্টি মিস্টেক করবে। ওকে, এখন আসি লফুল অবজেক্ট। লফুল অবজেক্ট, উপাদান। আচ্ছা,
the object for which the agreement has been entered into must not be fraudulent or illegal or immoral or opposed to public policy, or must not be fraudulent or illegal or immoral or opposed to public policy, or must not imply injury to the person or property of another. অর্থাৎ আমি যেই বিষয়টা নিয়ে বা যেই উপাদানটা নিয়ে আমি কন্ট্রাক্ট করতেছি বা এগ্রিমেন্ট করতেছি সেটা অবশ্যই ইল্লিগাল হওয়া যাবে না। আমি ফ্রড করে তাই কাউকে একটা ভালো চাল অফার করলাম, সে আমাকে কিছু টাকা দিবে চালের পরিবর্তে, এগ্রিমেন্ট করব, চালের ধরলাম চালের আড়তদাররা দোকানের সাথে এগ্রিমেন্ট করলো যে ভালো চালের ব্যাপারে বা মিনিকেট চালের ব্যাপারে। যখন চালটা দিচ্ছে সে তখন মিনিকেট চালের পরিবর্তে অন্য একটা কোম্পানির চাল দিয়ে দিল, বা ভালো চালের পরিবর্তে খারাপ চাল দিয়ে দিল, তখন কি সেটা ফ্রডুলেন্ট হয়ে গেল না, ফ্রড হয়ে গেল না? আচ্ছা, এই ধরনের বিষয় হলে তখন সেটা কি কন্ট্রাক্ট হবে না, ঠিক আছে? বা ইমোরাল যদি হয় বা পাবলিক পলিসির এগেনস্টে যদি যায়, অর্থাৎ জনস্বার্থ বিরোধী যদি কোনো কাজ হয়ে থাকে এই এগ্রিমেন্টের মাধ্যমে, তখন কিন্তু সেটা কন্ট্রাক্ট হবে না, ঠিক আছে? যদি সেটা দেখা যায় যে কোনো পার্সন, আমি যে একটা এগ্রিমেন্ট করছি বা একটা কন্ট্রাক্ট করছি, সেই কন্ট্রাক্টের কারণে বা এগ্রিমেন্টের কারণে যদি কারো কোনো ক্ষতি হয় বা কারো কোনো প্রপার্টির বা সম্পত্তির যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু কন্ট্রাক্ট হবে না বা এগ্রিমেন্ট হবে না। অর্থাৎ আমার কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করতে হলে অবশ্যই লফুল অবজেক্ট থাকা লাগবে। ওকে, এখন আসি রাইটিং এন্ড রেজিস্ট্রেশনের বিষয়টা। অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্ট অর্থাৎ চুক্তি আইনের মাধ্যমে আমরা জানতে পারি যে আ কন্ট্রাক্ট মে বি ওরাল অর ইন রাইটিং, অর্থাৎ লিখিত হতে পারে কন্ট্রাক্ট, মৌখিকও হতে পারে, বাট ইন সার্টেন স্পেশাল কেসেস it lays down that the agreement to be valid must be in writing or and registered. কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্পেশাল কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এগ্রিমেন্টটা ভ্যালিড হতে হলে, বৈধ হতে হলে লিখিত হওয়া লাগে বা রেজিস্টার্ড হওয়া লাগে। বেশ আমরা যখন দেখি যে বিয়ের ক্ষেত্রে, বিয়েও তো একটা কন্ট্রাক্ট, তাই না? ম্যারেজ ইজ আ কন্ট্রাক্ট। এখন কন্ট্রাক্ট ম্যারেজের ক্ষেত্রে দেখা যায় যে দেনমোহরের বিষয়টা থাকে, তাই না? বা গিফটের ক্ষেত্রে আমরা যখন কাউকে কোনো গিফট দেই, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে সেটা লিখিত হওয়া থাকা লাগে, ঠিক আছে? ধরলাম একটা সম্পত্তি যদি আমি কাউকে গিফট করি, অবশ্যই সেটা রিটেনের মাধ্যমে হতে হবে, রাইটিং এর মাধ্যমে হতে হবে, লিখিত হতে হবে, এবং সেটা রেজিস্টার থাকা লাগবে। ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু, ম্যারেজও কিন্তু কন্ট্রাক্ট, কিন্তু সেটা আবার কিন্তু রাইটিংও থাকা লাগে, রেজিস্টারও থাকা লাগে। তো আমরা বলতেই পারি যে কন্ট্রাক্ট ওরালও হতে পারে, লিখিতও হতে পারে, আবার কিন্তু স্পেশাল কেসে কি লিখিত থাকা লাগে, আবার অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে রেজিস্ট্রেশনও করা লাগে। এই তো আজকের মতো এতটুকুই আলোচনা। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কন্ট্রাক্ট বা চুক্তি আইন নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।